তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করব। স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন স্থগিত। কক্সবাজারে এক শিশুর মৃত্যু সহ সারা দেশে দিনভর ভোগান্তি। পরীক্ষার জন্য আসছি, এখন আসছে দেখি সব বদ্ধ। আমার বাবার নিয়ে আসছে, আমার বাবা নিঃশ্বাস ছাড়তে পারতেছে না কোনোভাবে। আমার বাবার কতগুলো হাসপাতালে গিয়েছি। এক বছরে বিদ্যুৎ খাতে ৩৫,০০০ কোটি টাকা লুট করেছে হাসিনা সরকার। অভিযোগ ক্যাবের জ্বালানি অপরাধীদের তালিকা প্রকাশের দাবি। এই জ্বালানি অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনাটা খুবই জরুরি। ভারতের সাথে হওয়া সমঝোতা পুনর্বিবেচনা করবে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন তা জানে দিল্লি। মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা। আগামী দিনে সঠিক রাজনীতি দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চায় দলটি। সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। বন্যায় শেষ সম্বল খুইয়ে দিশেহারা লক্ষ্মীপুরের বাসিন্দারা। ঘুরে দাঁড়াতে শুধু ত্রাণ নয়, পুনর্বাসন চান। একই সাথে দাবি বাঁধ নির্মাণের। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক মেরামতে জোর দিচ্ছে চীন। নির্বাচনকে সামনে রেখে বেজিং নীতিতে কৌশলী ট্রাম্প ও কমলা। এবং লিটন দাসের সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি দ্বিতীয় টেস্টে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ। দিন শেষে টাইগাররা পিছিয়ে ২১ রানে। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি সালেজুর চৌধুরী এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। দিনভর রোগী ভোগান্তি শেষে কমপ্লিট শাটডাউন স্থগিত করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানান স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, চিকিৎসকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আর মারধরের ঘটনায় মামলা হয়েছে শাহবাগ থানায়। কেউ মুমূর্ষু রোগী নিয়ে শুয়ে আছে হাসপাতালের মেঝেতে, কেউ ভাঙা পা নিয়ে অপেক্ষায় অপারেশনের। রোগী দেখানোর জন্য টিকিট কাউন্টারে ঘুরেও কোনো কুলকিনারা পাচ্ছেন না স্বজনরা। ছোট শিশু নিয়েও বিপদে অনেক অভিভাবক। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি চত্বরের চিত্র এটি। শনিবার সহকর্মী চিকিৎসকদের মারধর ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে কর্মবিরতিতে যায় ঢাকা মেডিকেলের ডাক্তাররা। আমার বাবা নিঃশ্বাস নিতে পারতেছে না, এই জন্য কে দায়ী হবে? কেন তারা মারামারি করবে? আমরা সাধারণ মানুষ কি করেছি তাদের? আজকে রবিবার ডেট দিছিল, আজকে আসছি এখানে ভর্তি হওয়ার জন্য। আইসা দেখি যে ডাক্তার নাই চেম্বারে। বা পরীক্ষা দিছে 10টার মধ্যে সব দিয়ে ওকে করছি। এখন আমার অপারেশন নিব না নিব, আজকে ডেট দিল হইলে আজকে আমরা ডাক্তার পাইতেছি না। আইসি ভাড়া গিয়ে 4,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে আবার গাড়ি ভাড়া দিয়ে যাম, আমি আবার গাড়ি ভাড়া দিয়ে আমি এইটা ফার্ম করে। এমন অবস্থায় সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বাস্থ্য উপদেষ্টা। চিকিৎসকদের আহ্বান জানান কাজে ফেরার জন্য। অনুরোধ করব, আইন নিজের হাতে তুলে নেবেন না। পরে তিনি ঢাকা মেডিকেলে আন্দোলনরতদের সাথে বৈঠকে বসেন। আলোচনা শেষে তিনি সাংবাদিকদের জানান, চিকিৎসকরা তাদের শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে। আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি, প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে। যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। এদিকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। আর ঢাকা মেডিকেলে চিকিৎসকদের নিরাপত্তায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এদিকে চিকিৎসকদের ডাকা শাটডাউনে দেশের বিভিন্ন জেলায় সরকারি হাসপাতালে দিনভর ছিল ভোগান্তি। কক্সবাজারে ডাক্তারের অনুপস্থিতিতে এক শিশুর মৃত্যু হয়েছে। ডাক্তার না পেয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা পড়ে চরম দুর্ভোগে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
ঢাকায় সহকর্মীর উপর হামলার প্রতিবাদে ক্ষোভ ছড়িয়েছে সারা দেশে। চিকিৎসক নার্সদের কর্মবিরতিতে অচল হয়ে পড়ে কক্সবাজার 250 শয্যার সদর হাসপাতাল। ধর্মঘট শুরুর 1 ঘন্টার মধ্যে মারা গেছে এক শিশু। চট্টগ্রামে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনে আইসিইউ ও সিসিইউ ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ। জরুরি বিভাগ বন্ধ করে দেয় চরম বিপাকে রোগীরা। আমাদের বলতেছে ওনারা চিকিৎসা করবে না। আমাদের 2-3 জন এরকম সবাইকে অপারেশন করায় নাই। শাটডাউন চলছে রংপুরেও, তবে স্বাভাবিকভাবেই চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। একজন চিকিৎসক হিসাবে আমার ভাইয়ের উপরে, আমার সহকর্মীর উপরে এই হামলার প্রতিবাদ জানাই এবং নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে আমরা নিজেরাও নিরাপত্তাহীনতা বোধ করছি। বরিশালে চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে, তবে হামলার নিন্দা জানিয়েছে চিকিৎসকরা। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবা কার্যক্রম চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী মুরসালিন জুনায়েদ, এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জুনায়েদ, শাটডাউন স্থগিতের ঘোষণার পর ঢাকা মেডিকেলের পরিস্থিতি কেমন দেখছেন? আন্দোলনকারী যারা ছিলেন তারাই বা কি বলছেন? জহুর, মূলত সংবাদ প্রচারের যে অতি ব্যস্ততা, সেই কারণে আপনার প্রথম সংবাদটিতে শেষাংশে যেই দাবিটি করে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা, যে মুখেই বলা হয়েছে কর্মবিরতি, কিন্তু যার অধীনে যে রোগী ছিলেন তাদের সেবা দিয়েছেন চিকিৎসকরা। কি কথাটি কিছুটা সত্য, কেননা এখানে যারা আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে যত হামলাই হয়েছে, যা কিছুই হয়েছে, তারপরেও আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, সিজার, ওটি, এই 4টি সেবা কিন্তু হাসপাতালগুলোতে চলমান আছে। শুধুমাত্র চিকিৎসকরা যেই কথাটি বলেছেন, এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনিও উপদেষ্টার সুরেই বলেছেন যে কমপ্লিট শাটডাউন এখন আর নেই, জরুরি সব সেবা চালু হবে। চিকিৎসকরা কথা দিয়েছেন যে সেবা চালু করবেন, কিন্তু আন্দোলনকারী যে চিকিৎসকরা রয়েছেন তারা দুজন এখানে কথা বলেছেন। তারা যে শর্তটি দিয়েছেন, দুটো শর্ত রয়েছে। যত চিকিৎসক থাকবেন ততজন নিরাপত্তায় থাকতে হবে, এই শর্তের ভিত্তিতে জরুরি সেবা কিন্তু চালু করা হবে। তবে আউটডোর বন্ধ থাকবে, কিন্তু অর্থাৎ বহির্বিভাগ বন্ধ থাকবে আরো 7 দিন। চিকিৎসক সুরক্ষা আইন 7 দিনের মধ্যে চালু করতে হবে, অন্যথায় আগামীকাল থেকে কিন্তু তারা আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন। জহুর, জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুণ্ঠনমূলক ব্যয় রোধ করে ভোক্তার জ্বালানি অধিকার সংরক্ষণের সুবিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ক্যাবের নীতি নির্ধারকরা বলেন, গত 1.5 দশকে এই খাতে যে লুট দুর্নীতি হয়েছে তার সাথে জড়িতদের জ্বালানি অপরাধী ঘোষণা করে তালিকা প্রকাশ করতে হবে। 2010 সালের বিদ্যুৎ ও জ্বালানি আইন বাতিল করার দাবি জানান তারা। বিইআরসি কে শক্তিশালী করার পরামর্শ দেয় ক্যাব। গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া বিগত আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে বলে দাবি বিশ্লেষকদের। তথ্য বলছে 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছিল 3 টাকা 73 পয়সা, যা বর্তমানে 8 টাকা 95 পয়সা। গ্যাসের 2 চুলার মাসিক বিল ছিল 450 টাকা, যা এখন 1080 টাকা। এছাড়া প্রকল্পের নামে লুণ্ঠন হয়েছে হাজার হাজার কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড ও দলীয় ব্যবসায়ীদের সুবিধা প্রদানকে দায়ী করছেন বিশ্লেষকরা। রোববার ক্যাবের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন তারা। তারা কত মুনাফা রাখে, সরকার কত রাজস্ব পায়, তারপরে তারা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত লস দেখিয়েছে, টেকনিক্যাল লস, যে সমস্ত ব্যয় সংযোজন করে মূল্যহান নির্ধারণ করেছে, সমস্ত কিছু তারা আড়াল করেছে। এ খাতে লুণ্ঠন প্রতিরোধে জ্বালানি খাত সংস্কার চায় ক্যাব। এ খাতে দুর্নীতিবাজ ও লুণ্ঠনকারীদের জ্বালানি অপরাধী হিসেবে চিহ্নিত করে বিচারের দাবি করেন বক্তারা। যারা এত বছর লুটপাট করেছেন তাদের হোয়াইট পেপার আমরা চাই।
তাদের নামগুলো আমরা যেরকম বলছি সেটা রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চিহ্নিত করবে। এনার্জি ক্রিমিনালস, এই জ্বালানি অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনাটা খুবই জরুরি। বিগত সরকার দেশের বিদ্যুৎ ঘাটতিকে পুঁজি করে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধান পাশ করে 2010 সালে। এই আইন বাতিলের দাবি জানায় ক্যাব। একই সাথে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যায় ও অযৌক্তিক ব্যয় কমাতে একটি স্বাধীন কমিশন চায় তারা। জ্বালানি খাত সংস্কার প্রস্তাব প্রণয়নের জন্য একটি জ্বালানি খাত সংস্কার কমিশন চাই। লুটপাট আর দুর্নীতি করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোকে যথেচ্ছ ব্যবহার করেছে বিগত সরকার। সেসব প্রতিষ্ঠানের এমডি ও চেয়ারম্যানদের অপসারণ করার দাবি করে ক্যাব। ক্যাডার কর্মকর্তাদের অপসারণ চাই। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গত সরকারের সময় ভারতের সাথে হওয়া সমঝোতাগুলো দেশের স্বার্থ রক্ষা করে হয়েছে কিনা তা সরকার পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা ভারতই বলতে পারবে। এ মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক, আর তাতে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। মূল বৈঠকের বাইরে আর কোন কোন নেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে তা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। ভারতের সাথে গত সরকারের করা সমঝোতা স্মারক, বিশেষ করে রেল করিডোর ইস্যুতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তখন থেকেই। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিষয়গুলো পুনর্বিবেচনা করবে বর্তমান সরকার। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করা হয়েছে সেটা আমরা করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন এ নিয়েও প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। এটা আপনারা ভারতের থেকে জিজ্ঞাসা করেন যে কি স্ট্যাটাস তাদের, কিভাবে রেখেছে তারা। যদি আইন আদালত আমাদেরকে বলে যে এটাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। মানে দিতেই হবে এমন কোনো, ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার। মিয়ানমারের চলমান অস্থিরতায় রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশ আরো সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। আগামী দিনে সঠিক রাজনীতি নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বিএনপি, এমন মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নেবেন তারা। বিএনপির অন্য নেতারা বলেন, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির কৃতিত্ব নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে, আর দলের নেতাকর্মীরা চান অনুপ্রবেশকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান। ৪৭ বছরে পা রাখল জিয়াউর রহমানের গড়া দল বিএনপি। গেল ১৭ বছরের দুঃশাসনের ধকল কাটিয়ে রাজনীতির মুক্ত বাতাসে বিএনপি নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন তাই রাজধানীর চন্দ্রিমা উদ্যান পরিণত হয় জনসমুদ্রে। রবিবার ১১টার দিকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব। পরে বলেন, আগামী দিন হবে স্বচ্ছ ও সুন্দর রাজনীতির। সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি, এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা। এদিকে বন্যায় নিহত মানুষের স্মরণে নয়াপল্টনে মিলাদের আয়োজন করে বিএনপি। এতে দলটির নেতারা বলেন, হাসিনা সরকারের বিরুদ্ধে ১৫ বছর ধরে আন্দোলন করেছে বিএনপি, সেই অবদান ভুলিয়ে দিতে চায় একটি চক্র। ছাত্র জনতার আন্দোলন, এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ। গত ১৫ বছর ধরে আমাদের প্রায় ৭০০ নেতা কর্মীকে গুম করা হয়েছে, তার মধ্যে ৩ জন সংসদ সদস্য ছিলেন। ২,০০০-এর বেশি অধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করা হলেও বন্যার কারণে তা বাতিল করে দলটি। সেই অর্থ দেওয়া হয়েছে বানভাসীদের হাতে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদে বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন।
নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফাস্ট বেন্ড ডিজাইন অনুযায়ী যে কোনো সাইজ বা শেপের রড চলে আসবে। আর একবার স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। সব সরকারি কর্মচারীদেরকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত 24 আগস্ট স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসেব বিবরণী 1 সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়। লক্ষ্মীপুরের রহমতখালী নদী পাড়ের শতাধিক বাসিন্দার ঘর ভেসে গেছে বন্যায়। শেষ সম্বল খুইয়ে দিশেহারা খেটে খাওয়া এসব মানুষ। কোথায় মিলবে মাথা গোজার ঠাঁই, সংসারই বা চালাবেন কিভাবে, জানা নেই তার কিছুই। স্বাভাবিক জীবনে ফিরতে চান এইসব দুর্গতরা। একই সাথে দাবি বাঁধ নির্মাণের। শেখ জালালের ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদন। চোখের সামনে 3 পুরুষের ভিটে নিমিষে শেষ। তখনও নির্বাক বসে তাহেরা বেগম জীবন সায়ান্নে মুখোমুখি নতুন এক যুদ্ধের। চোখের জলে বর্ণনা দিলেন ঘর ভেসে যাওয়ার বেদনাতুর সময়ের। পাশে দিশেহারা তাহেরা বেগমের ছেলে হারুনুর রশিদ। 4 মেয়ে আর বৃদ্ধ মাকে নিয়ে কোথায় ঘর বাঁধবেন জানেন না কিছুই। মনে করেন 22 জমিন ভাঙে চলে গেছে, আরো আগে ভাঙছে, ওগুলো তো ধরিনি এখন। বর্তমানে এটা ছিলাম, এটা 10 দিনের ভিতরে চলে গেল। এমনিতে নদী থেকে খাল হয়েছে রহমতখালী, কিন্তু পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বানের জল এসেছে এ পথেই। আর তাতেই লক্ষ্মীপুরের মধ্যকালীর চরের তাহেরা বেগমের মতো এমন শতাধিক পরিবার গত কয়েকদিনে খুঁয়েছেন সর্বস্ব। এমনই একজন মিজানুর রহমান। উঠোনে থাকা শেষ সম্বল গাছ কেটে কিছু সঞ্চয়ের চেষ্টা তার। মাথা গোজার জায়গা পেতে চাইলেন সহায়তা। আম গাছ, বিভিন্ন গাছও গেছে, কিছু লইতাম হাসি, কিছু চলে গেছে নদীতে। আমরা পরের ঋণ মাথায় নিয়ে এখন রাস্তার মধ্যে পড়ে রয়েছি। এখন আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, আমাদের তো আর কোনো পথ নাই। লক্ষ্মীপুরে এমন ছোট বড় 72টি নদী খাল দখল দূষণে বিপর্যস্ত। ফলে বন্যার পানি নামার পরিবর্তে উল্টো নদীকে ঘিরেই নানামুখী সংকট এলাকাবাসীর। বন্যার জলে আগ্রাসী রূপ নেওয়া এই নদী যেভাবে মানুষের ভিটেমাটি কেড়ে নিচ্ছে, তাতে অচিরেই বিলীন হতে পারে এই জনপদ। দ্রুত শক্তিশালী বাঁধ নির্মাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা কিছুটা স্বস্তি দিতে পারে নদীপাড়ের বাসিন্দাদের। হাসান ওয়ালি, নিউজ 24, মধ্যকালীর চর, লক্ষ্মীপুর। এবারে বন্যা পরিস্থিতির আরো তথ্য জানতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, বন্যা পরিস্থিতির তো উন্নতি হচ্ছে এবং আমরা জানি সবচেয়ে বেশি মানবিক বিপর্যয় হয়েছে আপনি যেখানে আছেন যে ফেনীতে, তো সেখানে ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন? আপনার কাছে আরেকটু জানতে চাই যে এখন সাধারণত এই বন্যা পরবর্তী যে সমস্যাগুলো দেখা যায়, তো সেটা কিভাবে দুর্গতরা মোকাবেলা করছেন? জি জোহর, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আসলে ফেনীর সদরের তুলাবাড়ি নামক একটি গ্রামের ঠিক অভিমুখে দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে কিন্তু যে সড়কটি, সেই সড়কটিতে এখনো পানি রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসলে তো অতল পানি ছিল কয়েকদিন আগেও, যেই পানি ইতিমধ্যে নেমে গিয়েছে। পানি নামার পরে যে ক্ষতচিহ্নগুলো সেটা আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ফেনীর বিভিন্ন উপজেলাগুলোতে ঘুরে। আমরা ফেনীর যেরকম পরশুরাম ঘুরেছি, ছাগলনাইয়া ঘুরেছি, ফুলগাজী ঘুরেছি এবং ফেনীর যে অন্য এখন এই মুহূর্তে ফেনীর যেই এলাকাটি প্লাবিত রয়েছে, যেমন লক্ষ্মীপুরের জেলার পাশে মূলত ফেনীর দাগনভূঞা, সে এলাকার পানি কমতে শুরু করেছে। তবে পানি কমার পরে কিন্তু নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। যেমন মানুষের যে কাঁচা ঘরগুলো, সেই ঘরগুলো ডুবে যাচ্ছে, থাকবে কিনা সেটা একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে, পানিবাহী রোগ সৃষ্টি হচ্ছে, খাদ্য সংকট দেখা দিচ্ছে, বিশুদ্ধ পানি সংকট দেখা দিচ্ছে। মানুষ ত্রাণ সহায়তা নিয়ে আসছে ঠিকই, কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছানো খুব কষ্ট হচ্ছে। আশেপাশের
মেন সড়কের আশেপাশের মানুষজন কিন্তু পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে, কিন্তু গ্রামের ভিতরে কিন্তু এখনো ক্ষতচিহ্নটা স্পষ্ট হয়ে উঠতেছে এবং মানুষ আরো বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সেখান থেকে স্বাভাবিক জীবনে কবে ফিরবেন সেটা একটা বড় দুশ্চিন্তা এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো মানুষ চেষ্টা করছে। তো সব মিলিয়ে আসলে ফেনীর বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, কিন্তু বন্যা পরবর্তী পরিস্থিতি কিন্তু চরম আকার ধারণ করছে দিন দিন যত গড়াচ্ছে। তো সব মিলিয়েই ছিল ফেনী থেকে। রুবেল, আপনাকে ধন্যবাদ। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বন্যার সঠিক কারণ জানতে নোয়াখালী এবং ফেনীতে গণশুনানি শুরু করা হবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে একথা জানান তিনি। প্রকল্পগুলো যেন শুধুমাত্র প্রশাসনিক পর্যায়ে কথা বলেই চূড়ান্ত করা না হয়, এই প্রকল্পগুলোর যারা উপকারভোগী তাদের সাথে, সেই জনগোষ্ঠীর সাথেও যেন কথা বলা হয় এবং এখন যেহেতু তরুণ প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে তাদের সাথেও যেন একটু কথা বলি, এটা যেন বটম আপ হয়, এটা যেন টপ ডাউন না হয় যে আমরা একটা প্রকল্প আমাদের মাথায় আছে ওটাই বলে দিলাম, তা যেন না হয়, একটা কনসালটেশন। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। সঙ্গে আরো একটা বিরতি নিচ্ছে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। দেখছেন সন্ধ্যা সংবাদ। জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল পুনরুজ্জীবিত করার আবেদন আগামী 21 অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন আদালত। বক্তব্য তুলে ধরেছেন মাননীয় চেম্বার জজ বক্তব্য শোনার পর আগামী 21 অক্টোবর রেস্টোরেশনের উপরে শুনানি করবেন। রেস্টোরেশন যদি এলাও হয়, এরপরে জামাত ইসলামের নিবন্ধন মামলার পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগের নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দিয়েছেন। গত মঙ্গলবার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানির সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রিটটি খারিজের আদেশ দিয়েছিলেন। এবারে জানো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC অর্থ বাণিজ্যের সংবাদ। সুবাতাস বইছে প্রবাসী আয়। এক মাসের ব্যবধানে দেশের প্রবাসী আয় বেড়েছে 16%। গেল আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা $222 কোটি সমপরিমাণের রেমিটেন্স পাঠিয়েছে দেশে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 26,567 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত বছরের একই সময়ের তুলনায় এটি 39% বেশি। প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান। আর একবার স্বাগত ডিস্ট্রিক্ট সন্ধ্যা সংবাদে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাথে ভাঙা সম্পর্ক মেরামতে উঠে পড়ে লেগেছে বেইজিং। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প কমলার বেইজিং নীতিও
কৌশলী হচ্ছে। হুমকি নয়, বরং বেইজিংয়ের সাথে সুসম্পর্ক রাখার ইঙ্গিত দিচ্ছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী। 2016 সালের পর প্রথমবার চীন সফরে গেলেন মার্কিন কোনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে জ্যাক সুলভিন, প্রেসিডেন্ট শি জিনপিং, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করেন। এ সময় উভয় দেশের বৈরিতাকে পাশে রেখে সম্পর্ক মেরামতে জোর দেয় চীন। সুলভিন ঠিক এমন সময়ে এই সফর করছেন যখন জাপান এবং ফিলিপাইনের সাথে নিরাপত্তা ইস্যুতে জড়িয়ে পড়েছে বেইজিং। তবে সব বিভেদ রেখে যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতি দেন শি জিনপিং। এদিকে প্রেসিডেন্ট নির্বাচন প্রতিযোগিতায় উত্তপ্ত মার্কিন রাজনীতি। অভিবাসন, প্রজনন অধিকার, সামাজিক খাতের সরকারি ব্যয়, এমনকি কূটনৈতিক ইস্যুতে নিজ নিজ অবস্থান থেকে তারা একে অন্যকে আক্রমণ করে যাচ্ছেন। তবে সব ইস্যুকে ছাপিয়ে গুরুত্ব পাচ্ছে চীন ইস্যু। পরাশক্তি চীনের বিষয়ে ভিন্ন কৌশল এবং নীতি অনুসরণ করছেন কমলা এবং ট্রাম্প। And for this same reason, we will also allow new parents. তবে বিশ্লেষকদের মত, চীন যে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি সে বিষয়ে তারা নীতিগতভাবে একমত। তারা কিভাবে চীনকে মোকাবেলা করবে সেটি এখন বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাসুদ রানা, নিউজ 24। এবারে খেলার সংবাদ। লিটন দাসের সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে রাওয়ালপিন্ডিতে টেস্টের তৃতীয় দিন পার করছে বাংলাদেশ। দিন শেষে পাকিস্তানের লিড 21 রানে। এদিন 2 উইকেটে 9 রান তুলেছে স্বাগতিকরা। তৃতীয় দিনের সকালটা দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। 10 রান নিয়ে দিন শুরু করা সফরকারীরা স্কোরবোর্ডে এদিন 16 রান তুলতে হারিয়ে ফেলে 6 উইকেট। টপ আর মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থতার উপাখ্যান লিখে মাঠ ছেড়েছে, যেখানে 2 অঙ্ক স্পর্শ করা একমাত্র ব্যাটার সাদমান। এরপর ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছেন মেহেদী মিরাজ ও লিটন দাস জুটি। সপ্তম উইকেটে এই জুটিতে আসে 165 রান, যা টাইগারদের সপ্তম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। ব্যক্তিগত 78 রানে মিরাজ বিদায় নেয়। তারপরও হাসানকে নিয়ে স্কোরবোর্ডে রান বাড়াতে থাকেন লিটন দাস। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন এলকেডি, যা পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় শতক। সময়ের হিসাবে প্রায় 2.5 বছর পর পেলেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত লিটন 138 রানে বিদায় নিলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় 262 রানে। ক্যারিয়ার সেরা বোলিং করা খুররাম শেহজাদ একাই নেন 6 উইকেট। 12 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। দিন শেষে 9 রানে 2 উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। দুটি তুলে নেন হাসান মাহমুদ। শুভদেবনাথ, নিউজ 24। সন্ধ্যা সংবাদ এখন এই পর্যন্তই। আরো সংবাদ ও তার বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv তে। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।